বেশি ফারহানা, বাংলাদেশে এই যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এর স্বাধীনতার পক্ষে কথা বলা বা কারা তার সঙ্গী হবে, কারা জঙ্গি হবে, এই জিনিসগুলি কিন্তু ৭৮ সালের পর থেকে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে বিএনপি আসলে লিড করেছে, জাতিকে বিএনপি পথ দেখিয়েছে, বিএনপি ইনক্লুশন করেছে। বিএনপি আজকে যাদেরকে মুনাফেক বলে তাদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছে। বিএনপি পলিটিক্যালি তাদের দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক নেতাদের বঞ্চিত করে জামাত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, জোট করে যা করার না তাও করেছে। এখন হঠাৎ করে জামাত এত খারাপ হয়ে গেল। যদি আজকে সিনারিওতে আওয়ামী লীগ থাকতো, ওর যদি জামাতকে লাগতো, তখন কিন্তু জামাত এত খারাপ হইতো না। বিএনপির এই রাজনীতিটাকে আপনি অনেক স্বার্থবাদী, মানে আপনি আপনাদের এই রাজনীতিটাকে অনেক স্বার্থবাদিতার রাজনীতি আপনি মনে করেন কিনা? দেখুন, আওয়ামী লীগ ভোটের রাজনীতি করে। বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে, বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা, এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে, বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে ২০০১ সালে গিয়ে জোট করেছে। কিন্তু গত ১৫ বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া, মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো, কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে হয়েছে। বিএনপি কিন্তু ৩ বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে, কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই। হ্যাঁ, আমি অস্বীকার করবার কোনো উপায় নাই, বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে। বিএনপি নিজামী গাড়িতে পতাকা তুলে দিয়েছে, মন্ত্রিত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কিছু নেই, এগুলো ইতিহাস, এগুলো আমরা সকলেই জানি। তবে বাংলাদেশে রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসেছিল ৯৬ সালে, তখন কিন্তু তারা তুলে দিয়েছিল নুরু রাজাকারের গাড়িতে, আমি যদি নামটা যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তো তারা তুলে দিয়েছিল। সো একটা বিষয় বলেন। না, আমি কিছু বলতে চাইতেছি না, আমি শুধু মনে করাই দিতে চাচ্ছি যে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম, সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম, কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত, তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ, বিএনপি জামাত কি করলো সেটার অনুসরণ কেন করেন? না না, আমি জাস্ট এটুকু বলতে চাইছি যে দুটো দলই কিন্তু ভোটের রাজনীতিতে জোট করেছে, বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে। ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনূস সরকারের, isn't it a very alarming news? এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন, আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল, হ্যাঁ, এই দুটো দল ইসলামপন্থী, তাদের ব্যাপারে ৭১-এর এই দল তিনটার নাম বাদ দিতে হবে ইতিহাস থেকে। পরবর্তীতে এই ব্যাপারে জামুকা জানতোই না, যখন জানতে পারলো তখন তাদের তীব্র প্রতিবাদের মুখে এইটুকু বলা হলো যে তৎকালীন জামাতে ইসলামী এবং অন্য দুটো ইসলামিক দলের আগে তৎকালীন শব্দটা বসিয়ে দেয়া হবে। তো আমি মাত্র কিছুক্ষণ আগে আমি নিউজটা দেখেছি, সো আমি আসলে পুরোটা পড়তে পারিনি। এই নিউজটার ভেতরে খুব পরিষ্কার বলে দেওয়া আছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে কিভাবে জামাতকে এবং জামাতের অ্যালাইড যে পলিটিক্যাল পার্টিগুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি। আপনি দেখুন, এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার, তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধের বিপক্ষের কোন শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসছে নাই। বিকজ আওয়ামী লীগ যেটা করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং গণতন্ত্র, এই প্রতিটা জিনিসকে গত ১৫ বছরে তারা ধ্বংস করে দিয়েছে। আমি একটু আপনার সাথে সামিল হই এই ব্যাপারে, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আওয়ামী লীগ সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে স্পিরিটটার কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবস্থা ছিল, কি বলে, প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বজায় না রাখা, মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের ক্ষেত্রেও তারা 10-0 পেয়েছে। একদম। কিন্তু আপনি যদি একটু বিএনপি রাজনীতিটা যদি একটু বলেন একটু সুবিধা। দেখুন, বিএনপির হাত ধরে কিন্তু এই যে ৪র্থ সংশোধনী, যেটা বাংলাদেশের সংবিধানের মূল স্পিরিটটাকে নষ্ট করে দেয়, একদলীয় শাসন ব্যবস্থার দিকে নিয়ে যায়, আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে এসছে। আমি একবারও বলছি না যে বিএনপির শাসন আমলে বাংলাদেশ
বেহেশত ছিল, বাট তারপরেও তো রাজনীতির আলোচনা তুলনামূলকের ভিত্তিতেই হয় সব সময়। সো অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে বিএনপির পারফরমেন্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন, কোন দল পারফেক্ট না, কিন্তু তারপরেও যদি আপনি তুলনামূলক একটি চিত্র করেন, তাহলে বিএনপির সঙ্গে আমি খুবই বিনীতভাবে বলি অন্য কোন রাজনৈতিক দলের কোনো তুলনাই হয় না। আপনি দেখুন বিএনপি 31 দফা দেওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল, সেটা দিয়েছিল 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খুব ইন্টারেস্টিং। বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে, 31 দফা খুব ভালো, কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে, তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে, কারণ তারা বুঝতে পারতেছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করে দেশ শাসন করতে হবে। তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো, মানে শেখ হাসিনাকে আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হইতে হবে। একদম না খালেদ ভাই, আমি আপনাকে খুবই বিনীতভাবে আমি আপনার সঙ্গে আপনি একটু সময় দেন, আমি বলি কেন ডিফার করছি। আচ্ছা, বিএনপি যেটা বলেছে যে যেই সংস্কারগুলো মূল, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার ভারসাম্য, এক ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারা, সংবিধানে সংসদে আপার হাউস লোয়ার হাউসের প্রভিশন আনা, আর্টিকেল 70 সংশোধন করা, এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার। এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া, যেই সংসদে 2/3 মেজরিটির ভোট লাগবে, মানে টু থার্ড সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানে কোনো পরিবর্তন বা সংস্কার আনতে। সো বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায়, সংবিধান সংস্কার করার জন্য 2/3 মেজরিটি দরকার, তো সেই 2/3 মেজরিটি যদি তারা পায় তাহলে ডেফিনেটলি তারা এই সংস্কারগুলো করবে। বাট যে জায়গাটাতে আমি বলছিলাম যে 2016 সালে কিন্তু বিএনপি একটু যদি শেষ করেন, যদি একটু শেষ করেন, তবে বিএনপির এই বক্তব্য আমার কাছে বিশ্বাস করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে বিএনপি বলছিল যে বিচার বিভাগকে আলাদা করবে, সেটা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের সময়, আপনি 2001 সালে আপনি মনে থাকবেন, তিনি আলাদা করতে চেয়েছিলেন, বিএনপি বলেছিল যে ক্ষমতা এসে করবে, 5 বছর কিন্তু করে নাই। প্রশ্নটি করতে চাই, সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে, আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো। আওয়ামী লীগকে ব্যান করে, আওয়ামী লীগকে ব্যান করার কোনো অধিকার কি ইউনূস সরকারের ছিল না, আর এই তারেক রহমানের নাই? কেন আওয়ামী লীগকে ব্যান চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়, সেই রিটটা দেখে কি কি কারণ দেখে হাইকোর্ট বলে দেয় যে এই ব্যাপারে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্টে বলতে গেলে এটা কিন্তু আমাদের এক ধরনের মানে বিচারই করা হলো। তো যখন হাইকোর্ট একটা রায় দিয়ে দিল, বলে দিল, এবং এই রিট গ্রহণ করলো না যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে ওই ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, খুনি, হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, নাহলে আমাদের 10,000 নেতা কর্মী গুম খুনের শিকার, অনেকের তো কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না, পুড়িয়ে পুড়িয়ে যে হত্যা করেছে তাদের কোনো নাম ঠিকানা নাই। এমনকি 32 নম্বর যখন আগুন দিয়েছে এবং পুড়িয়েছে 32 নম্বর, সেখানে 3টা লাশ 32 নম্বর রাস্তার উপর পড়েছিল, তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই লাইন দিয়ে কতগুলি সবই তারা আগুন দিয়ে পুড়িয়েছে এবং ভেঙেছে। সেই ইউনুসি মানে কিভাবে চক্রান্তটা করে যাচ্ছে সেটাই একবার আপনারা চিন্তা করে দেখেন। তার ক্ষমতা লোভের আগুনে দেশটা শেষ। দীর্ঘদিন তার ক্ষমতা আসার লোভ ছিল, সেটাকে কার্যকর করতে যেয়ে আজকে একটা দেশকে ধ্বংসের দিকে দিয়ে গেছে। এবং এই ইউনুস যেটা করে গেছে, এখন নির্বাচন নামে একটা প্রহসন, যে নির্বাচন আপনারা দেখেছেন, ভোটার কত, একটা সার্ভে হয়েছিল, তাদের দেখালো আওয়ামী লীগ 53% ভোটারদের সমর্থন, বিএনপি 24% আর জামাতের 11%। এই ইলেকশনে কিন্তু আপনারা খেয়াল করবেন 20 থেকে 22% বেশি ভোট কিন্তু পড়ে নাই। তারপরে বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছে, সমর্থন চেয়েছে, জামাত যেন না আসতে পারে সেই সমর্থন চেয়েছে, এবং জামাতকে ঢাকাতে এই সমর্থনটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। কিন্তু একটা জিনিস খুব রহস্যজনক, আমি খুব চেষ্টা করছিলাম যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের ভোটের তালিকা পাওয়া যায় কিনা, সেটা কিন্তু নাই। কারণ ব্যাপকভাবে যে ভোট চুরি করেছে সেটা প্রকাশ হয়ে যাবে বলে ওগুলো এখন ঠিকঠাক করার চেষ্টা করছে। আমি এইটুকুই বলবো যে আজকে আওয়ামী লীগ ব্যান্ড একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে কি করে
একটা জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং ক্ষমতা বসা, এবং সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল 1949 সালে প্রতিষ্ঠিত, যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই রাজনৈতিক দলকে কিভাবে তারা ব্যান করে, নিষিদ্ধ করে? এটা করবার অধিকার তাদের নেই। অবৈধ সরকারের ওই অবৈধ কথা মানার কোনো দরকারই নেই। আমরা যেভাবে আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, ঘর বাড়ি সব তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে দিয়েছে, যেমন জীবনে হত্যা করেছে, তেমনি অর্থনৈতিক ভাবেও সম্পূর্ণভাবে আমাদের দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে পঙ্গু করে দিয়েছে। কাজে আমাদের, এমনকি যারা প্রধান নির্বাচন কমিশনার, প্রধান বিচারপতি থেকে শুরু সবাইকে অপমান করা, সামরিক অসামরিক অফিসার, পুলিশ অফিসার, তাদেরকে গ্রেপ্তার, হাত করা পড়ানো, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত করা পড়ানো, এটা কোন ধরনের বিচার? তারা কিভাবে কি দিনটিকে এভাবেই যাবে সারা জীবন? এভাবে তো যাবে না, একদিন সময় আসবে, আমি এটা আমার বিশ্বাস আছে, নইলে বেঁচে থাকতাম না। হয়তো আল্লাহর ইচ্ছাই ছিল আমাকে বাঁচাবে, সেই জন্য তো একদিন যখন আছি বেঁচে, নিশ্চয়ই এর প্রতিকার আমরা করতে পারবো। এখন আমাদের কথা একদম স্পষ্ট, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই আইসিটি সহ যত মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের যারা বন্দী, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। আজকে 1.5 বছর তাদের গ্রেপ্তার করে রেখেছে, বয়স্ক মানুষগুলি হাত করা পড়ায়, তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে কোর্টের ভিতরে মারপিট করে। কি অসভ্যতা, একটা চরম। কোনো আইনের শাসন নাই, বিচার নাই, আর কি মব সন্ত্রাস। আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে, বাড়ির মধ্যে ঢুকে যে মেয়েদেরকে রেপ করে। সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, কেউ তো তাদের হাতে ছাড়া পাচ্ছে না। সকলের উপরে চরম নির্যাতন চালিয়ে যাচ্ছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন নামে একটা প্রহসন হয়েছে, হয়তো এক ব্যক্তি যে আরেক ব্যক্তি এসেছে, পরিবর্তন তো কিছু হয়নি, চরিত্র তো একই। আজকে শুনলাম একজন সাবেক সেনা অফিসার, মেজর জেনারেল, তাকে গ্রেপ্তার করেছে। এরকম একের পর এক তারা গ্রেপ্তার করে যাচ্ছে। তাদের অপরাধটা কি? আমাদের স্পষ্ট দাবি যে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং আওয়ামী লীগের উপরে বেআইনি নিষেধাজ্ঞা, হাইকোর্টের রায় উপেক্ষা করে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা কখনো থাকতে পারে না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো কাজ করতে সুযোগ দিতে হবে। তাছাড়া আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি সব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কাজে প্রত্যেক জিনিসের দাম কমাতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আনতে হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। বারবার লোডশেডিং দেওয়া যাবে না। আজকে গ্যাস পাওয়া যায় না, গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে, সবকিছু দাম কমাতে হবে। গ্যাস যাতে পর্যাপ্ত মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে, সিলিন্ডারের দাম কমাতে হবে। আজকে নারী শিশুদের কোনো নিরাপত্তা নাই, বালিকা নারীদের শিশুদের নিরাপত্তা নাই, অনবরত নারীদের উপর নির্যাতন চলছে। কত মানুষ এরকম ভাবে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, যে অসভ্যতা এবং নোংরা ভাষা আমি এদের মুখে শুনি। খালেদ ভাই, আমি শুধু বলবো যে সময়ই এই কথাগুলোর উত্তর দেবে। বিচার বিভাগ স্বাধীন করবে না, এটা কি বিএনপি একবারও বলেছে? স্বাধীন বিচার ওইটা করবে বলছিল, তারপরও করে নাই। এটা তো সংস্কার তো করবে না, মানে 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা করবে না বলছে বিএনপি। তৈলি কি আর করবে? ওইটা করবে বলছিল না। বেশি পারেন, আমি আপনাকে বলি, বিচার বিভাগ আলাদা করার ব্যাপারে সকল প্রস্তুতি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ আইন উপদেষ্টা হিসেবে নিয়ে রেখেছিলেন 2001 সালে। তখন এটি করতে চেয়েছিলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আসি, আমরা এটি করব। তারপরে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল, বিচার বিভাগ আলাদা হতে সময় লেগেছে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসা। তো সেটি তো তারা বলছিল যে তারা করবে, তাও 5 বছরে করে নাই। এই ক্ষেত্রে তারা বলতেছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী না থাকার যে অপশন, সেটা তারা কোনোদিন মানবে না। তো যেটা মানবে না, এটাকে কোনোদিন করবে না? এটা করবে না। কেন করবে না আমি সেটা আপনাকে বলি। বলেছে বিএনপি এটুকু বলেছে যে পরপর 2বারের বেশি, মানে 3rd টার্মে সে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা বলেছে। আচ্ছা, আপনি আমাকে দেখান তো ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি যে দেশগুলো আছে, হ্যাঁ, সেখানে কি একটা দল
তারা আগে থেকে বলে যে না, পরপর দুবারের বেশি আমরা একজনকে প্রধানমন্ত্রী করব না, বা আমরা পরপর 3 বারের বেশি একজনকে করব না, বা একবারের বেশি একজনকে করব না। এটা তো দলের নিজস্ব সিদ্ধান্ত যে তারা কাকে প্রধানমন্ত্রী করবে, কাকে প্রধানমন্ত্রী করবে না। এই স্বাধীনতাটুকুকে আমরা দলকে দিব না? হ্যাঁ দিব, বেঁচে পারে না, বেঁচে পারে না। আমি আপনার কাছে আবার আসবো। আমরা আজকে ডেইলি স্টার সম্পাদক জনাব মাহফুজা নামের একটি কলাম প্রকাশিত হতে দেখি, সেখানে তিনি লিখছেন, সম্প্রতি কি বাংলাদেশে এমন কিছু ঘটেছে যার কারণে আমাদের এই বিশ্বাস জোরদার হবে যে আমরা গণতন্ত্রের পথে এগোচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে এবং আরো বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে, তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? বিএনপি মুক্তিযোদ্ধার দল, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বীরুত্তম, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, এবং বিএনপিতে যত মুক্তিযোদ্ধা, যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, আমার মনে হয় না, আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে। সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো, এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্মমূলে আঘাত করে। এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে, আমি আপনাকে পরিষ্কার করে বলেছি, ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিকভাবে একই আদর্শ ধারণ করে। কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো, তাহলে তার দুটি দল হতো না। দুই হচ্ছে, এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্সটা আসলে দুই ধরনের। একটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স, একটা হচ্ছে ওয়েলফেয়ার পলিটিক্স। আইডেন্টিটি পলিটিক্স সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, জাতির ভিত্তিতে হতে পারে। যেমন গত 15 বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি, বাঙালি জাতি, হ্যাঁ, মানে 1000 বছরের বাঙালি জাতি, এই আইডেন্টিটিটাকে আমরা মানে বেস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি। ফর এক্সাম্পল, ভারতে আমরা মোদির রাজনীতি দেখি, হিন্দুত্ববাদ, হিন্দুকে আইডেন্টিটি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে ঘুরপাক খায়। আর পাশাপাশি যেটা ওয়েলফেয়ার পলিটিক্স, সেটা আপনাকে শিক্ষায় আপনি কি করবেন, স্বাস্থ্যে আপনি কি করবেন, সামাজিক সুরক্ষায় আপনি কি করবেন, বৈষম্য নিরসনে আপনি কি করবেন, বেকারের জন্য আপনি কি করবেন, অর্থাৎ কল্যাণমূলক যে রাজনীতি, সেটার একটা আলোচনা, সেটার একটা ডিবেট, সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে, এই আশাটা আমি করেছিলাম, হয়তো বা খুব বেশি আশা করেছিলাম। কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি যে আলোচনাটা নিয়ে না, বিশ্বাস করেন, আমি তো খুব রেগুলার গ্রামে থাকি, গ্রামে আসি, আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই। আমি ঢাকায় যখন থাকি, আমি ইচ্ছাকৃতভাবে, যদিও আমার প্রয়োজন নাই, আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি, পাবলিক ট্রান্সপোর্টে উঠি, সিএনজিতে চড়ি, সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারি, জানতে পারি উনি আসলে কি নিয়ে চিন্তিত। বিকজ ওনারাই তো দেশের মেজরিটি, তাই না? ওনারাই তো মেজর শেয়ার হোল্ডার। ওনারা কিন্তু ওই কল্যাণমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে, যে বিষয়গুলোর চর্চা কল্যাণমূলক, আমাদের সময় শেষ হয়ে আসছে, একটু যদি শেষ করেন সময় শেষে। আমি আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি, জামাত, এনসিপির রাজনীতি হচ্ছে এরকম, বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই কাজগুলো করব, স্বাস্থ্যে এগুলো করব, শিক্ষায় এগুলো করব, বেকারত্ব নিরসনে, জামাত দিচ্ছে তার প্রস্তাব, এনসিপি দিচ্ছে তার প্রস্তাব, সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। কিন্তু না, রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না, এটা কি গোলাম আজমের বাংলা কিনা, গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাঁই হবে কি হবে না, আমাদের মানে এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোরাক হতে পারে, কিন্তু